ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশের আজকের ক্লাসটি থাকছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার ওপরে, যেখানে আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 6। এর আগের ক্লাসে আমরা ক্লাস নাম্বার 5 পর্যন্ত ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশকে বিভিন্ন গ্রুপে ভাগ করেছিলাম এবং সেই গ্রুপের অন্তর্গত যে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা, সেই প্রি ইন্ডিপেন্ডেন্স এরা মানে একদম বিগিনিং থেকে আমরা পোয়েট, প্রোজ রাইটার্স, নভেলিস্ট এবং ড্রামাটিস্টদেরকে নিয়ে সেপারেটলি পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত 5টা ক্লাসে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা কভার করেছি। আশা করছি এই পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমরা সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ ক্রনোলজিক্যালি বুঝতে তোমাদের সবারই সুবিধা হবে। ইংলিশে নেট এবং সেটের প্রস্তুতির জন্য তোমরা চাইলে আমাদের বিশেষ আলাদাভাবে মান্থলি পেড মেম্বারশিপ যে কোর্স রয়েছে, সেই পেড মেম্বারশিপ গ্রুপে যুক্ত হতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা নেট এবং সেটের প্রস্তুতির জন্য সমস্ত ক্লাস পেয়ে যাবে, প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেয়ে যাবে, এছাড়াও তোমরা ওয়ান লাইনার্স ডিসকাশনের ক্লাসও পেয়ে যাবে। এবং পাশাপাশি তোমরা যদি নেট এবং সেটের ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তর চাও, তাহলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। নেট এবং সেটের পাশাপাশি আমার এই চ্যানেলে তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যও নোটস পেয়ে যাচ্ছ, তাই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন এক্সামের জন্য ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও পারচেস করতে পারো। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, ক্লাসের পিডিএফগুলো পেতে হলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের ক্লাসে আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার অন্তর্গত সমস্ত পোয়েটসদের নিয়ে আলোচনা করব। প্রি ইন্ডিপেন্ডেন্স এরা আমরা শেষ করে ফেলেছি এবং এই ক্লাস থেকে আমরা ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশের যে সেকেন্ড স্টেজ পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, সেই এরার অন্তর্গত সমস্ত লিটারারি জনরা নিয়ে আলোচনা করব, যেখানে সবার প্রথমে আজকের ক্লাসে ক্লাস নাম্বার 6-এ আমরা ইন্ডিয়ান ইংলিশ পোয়েটসদের নিয়ে আলোচনা করব পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার। Indian English literature has evolved from a colonial mimicry into a powerful, distinct voice that commands global respect. While it began in the early 19th century with writers like Henry Desrosiers and Toru Dutt, the post-independence era is where it truly found its soul, breaking away from British Victorian style to embrace Indian realities. দেখো, 19 শতকের শুরুর দিকে হেনরি ডিরোজিও এবং তরু দত্তের হাত ধরে ইন্ডিয়ান এই যে লিটারারি জনরা পোম, এই সাহিত্যের যাত্রাপথ শুরু হয় আমরা জেনেছি প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে। ডিরোজিওকে প্রথম ভারতীয় ইংরেজি কবি বলা হয়। তার বিখ্যাত সেই কবিতা আমরা দ্য হার্প অফ ইন্ডিয়া পেয়েছিলাম, তাই না? দ্য হার্প অফ ইন্ডিয়া, HARP, হার্প অফ ইন্ডিয়া আমরা পেয়েছিলাম। তরু দত্তকে দেখতে পেয়েছিলাম তার সেই অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান বইটার জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে আমরা দেখেছি যে প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে মানে ইন্ডিয়ান ইংলিশের একদমই শুরুর দিকে ভারতীয় লেখকরা ব্রিটিশ লেখকদেরকে নকল করতেন, কলোনিয়াল মিমিক্রি বলা হতো সেটাকে। কিন্তু স্বাধীনতার পর কি দেখা গেল, যে লেখকরা নিজেদের একটা মৌলিক স্টাইল তৈরি করছেন তারা, এবং এই স্টাইলটাই বর্তমান দিন পর্যন্ত বিশ্বজুড়ে কিন্তু গণ্য হচ্ছে বা সমাদৃত হচ্ছে। তো এই যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা, স্বাধীনতার পরবর্তী স্বাধীনোত্তর যুগ, এই সময় ভারতীয় ইংরেজি সাহিত্য তার সেই প্রকৃত যে একটা সোল, প্রকৃত আত্মা, সেটা খুঁজে পায়। যেন তারা ব্রিটিশদের সেই ভিক্টোরিয়ান স্টাইলটাকে মিমিক্রি বা অনুকরণ করার ত্যাগ করে এবং ভারতীয় যে বাস্তবতা, আমাদের চারপাশের আসল যে সমাজ, সেটাকে তাদের লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। আমরা ডিরোজিও বা তরু দত্তের লেখায় যে রোম্যান্টিক বা ভিক্টোরিয়ান প্রভাব দেখতে পেয়েছিলাম, স্বাধীনতার পর নিসিম ইজেকেলের বা জয়ন্ত মহাপাত্রের লেখায় কিন্তু আর আমরা সেটা দেখতে পাইনি। আমরা দেখলাম যে নিসিম ইজেকেল এবং জয়ন্ত মহাপাত্রের লেখায় কিন্তু সেই যে
রোম্যান্টিসিজম, সেই যে ভিক্টোরিয়ানিজম, এটা বদলে গিয়ে একটা মডার্ন রিয়েলিস্টিক দিক ফুটে উঠেছে বা রূপ ফুটে উঠেছে। তাহলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার যে পোয়েটদেরকে আমরা পাবো, তাদের লেখাতে আমরা দেখতে পাবো যে ভিক্টোরিয়ান প্রভাব এড়িয়ে তারা বাস্তব, আমাদের চারপাশের সেই বাস্তবতা নিয়ে লেখা শুরু করেছে। ব্রিটিশ প্রভাব থেকে তারা মুক্ত হতে পেরেছে এবং সাহিত্যকে তারা ব্রিটিশ প্রভাব মুক্ত করে বাস্তবতার সাথে যুক্ত করেছে। দে মুভড অ্যাওয়ে ফ্রম দ্য রোম্যান্টিসিজম অফ দ্য পাস্ট অ্যান্ড এমব্রেসড মডার্নিজম, আয়রনি অ্যান্ড ইন্ডিয়ান ইংলিশ। তাহলে সেই ব্রিটিশ রোম্যান্টিসিজম, ব্রিটিশ ভিক্টোরিয়ানিজম, এটা থেকে মুক্ত হয়ে তারা কি করলো, তারা আমাদের মডার্ন যে রিয়েলিজম, সেই রিয়েলিজমের রূপ তাদের সাহিত্যে ফুটিয়ে তুলল। সবার প্রথম পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার পোয়েট বলতে আমরা এখানে নিসিম ইজেকেলকে নিয়ে আলোচনা করব, 1924 থেকে 2004। দেখো, ইজেকেল এবং তার যে সমসাময়িক কবিরা সেই আগের রোম্যান্টিসিজম ত্যাগ করে দিলেন, তারা তাদের কবিতায় আয়রনি এবং রিয়েলিজমকে নিয়ে এলেন। তিনি তার ইংরেজি ভাষাকে আর ব্রিটিশদের ছাঁচে ফেললেন না, নিজের মতো করে ইন্ডিয়ান ইংলিশে তিনি লিখতে শুরু করলেন, যেটা তার ভেরি ইন্ডিয়ান পোমস ইন ইন্ডিয়ান ইংলিশ, এই যে সিরিজটা, এই সিরিজটায় আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে ইজেকেলকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি বলা হচ্ছে, তাই না? আধুনিক ভারতীয় ইংরেজি কবিতার জনক বলা হচ্ছে, কারণ তিনি তো প্রথম দেখালেন যে ভারতীয় ইংরেজি কবিতা যে শুধুমাত্র ব্রিটিশদের অনুকরণ করে তা নয়, নিজের আধুনিক ভঙ্গিতে এটা লেখা যায়, সমাজের বাস্তবতাটাকে ফুটিয়ে তুলে, তাই না? নিজেদের ভাষায় ইন্ডিয়ান ইংলিশে এটা লেখা যায়, তাই আমরা তাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি বলবো। He belonged to the Bene Israel community and often wrote from the perspective of an আউটসাইডার ইনসাইডার। তিনি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন, বেনে ইসরায়েল সম্প্রদায়ের মানে ইহুদি মানুষ হিসেবে একজন। আর ভারতের থেকেও তিনি নিজেকে এদেশের অংশও যেমন মনে করতেন, আবার ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয়ের কারণে তিনি যে ইহুদি, সেই কারণে তিনি কিছুটা আলাদা এবং নিজেকে ভারতীয়দের থেকে কিছুটা বিচ্ছিন্ন বা আউটসাইডারও মনে করতেন। ভারতীয়ও মনে করতেন, আবার একাধারে তার যে ধর্ম, তার যে সংস্কৃতি, সেই পরিচয়ের দরুন তিনি নিজেকে আউটসাইডার বলেও বোধ করতেন। মানে তার কবিতাগুলোই তো এই যে দুটো, ইনসাইডার আউটসাইডার, ইনসাইডার বলতে নিজেকে ভারতীয় আর আউটসাইডার বলতে ইহুদি হওয়ার জন্য, এই দুটো দ্বন্দ্ব কিন্তু তার লেখাতে আমরা বারবারই দেখতে পেয়েছি, তাই না? এখানে আমি তার কি কালেকশনসগুলোর কথা উল্লেখ করেছি, দেখো। আর টাইম টু চেঞ্জ, যেটা এসেছিল 1952-তে, যেটা তার ডেবিউ ছিল, এটা তার প্রথম কাব্যগ্রন্থ। ডেবিউ মানে একদম প্রথম যেটা, ঠিক আছে? তারপরে আমরা তার দ্য এক্সাক্ট নেম দেখতে পাবো, যেটা এসেছিল 1965-এ, কন্টেইনস হিজ মোস্ট ফেমাস পোমস। এই যে কালেকশন, এই কালেকশনে তার বিখ্যাত কিছু কবিতা ছিল, সেই বিখ্যাত কবিতা নাইট অফ দ্য স্করপিয়ন কিন্তু তার এই যে দ্য এক্সাক্ট নেম, এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ছিল। বোঝা গেছে? নাইট অফ দ্য স্করপিয়ন খুব বিখ্যাত একটা কবিতা নিসিম ইজেকেলের, এবং এটা কোন কালেকশনের অন্তর্ভুক্ত এটা কিন্তু প্রায়ই প্রশ্ন আসে, তাই অবশ্যই এই নামটা মনে রাখার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম দ্য ইয়ার অফ পাবলিকেশন। হিমস ইন ডার্কনেস এছাড়াও আমরা পাই 1976-এ, ল্যাটার ডে সামস 1982-তে। এবং এই যে ল্যাটার ডে সামস, এই বইটার জন্য তিনি 1983 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। এছাড়াও আমরা তার দ্য আনফিনিশড ম্যান দেখতে পাই 1960-এ, যেটা এসেছিল। এই আনফিনিশড ম্যান হচ্ছে তার কিন্তু শ্রেষ্ঠ একটা কাজ। এখানে আমি তার গুরুত্বপূর্ণ সমস্ত কবিতাগুলোকে সংক্ষেপে একটু ব্যাখ্যা করেছি। দেখো, নাইট অফ দ্য স্করপিয়ন তার সব থেকে বিখ্যাত কবিতা। নাইট অফ দ্য স্করপিয়ন নিসিম ইজেকেলের কেউ পড়নি এমন নেই, বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের সিলেবাসেও রয়েছে। তো নাইট অফ দ্য স্করপিয়নে আমরা কি দেখতে পেয়েছিলাম? গ্রামীণ কুসংস্কার, একজন মায়ের সেই নিঃস্বার্থ ভালোবাসার লড়াই দেখতে পেয়েছিলাম, তাই না? এছাড়াও আমরা গুড বাই পার্টি ফর মিস পুষ্পা টিএস, এটাও দেখতে পাই। বাবু ইংলিশ বা ভারতীয়রা যেভাবে ভুল ব্যাকরণ ইউজ করে বা গ্রামার ইউজ করে ইংলিশ বলে,
সেটার একটা চমৎকার ব্যঙ্গাত্মক উদাহরণ এই যে গুড বাই পার্টি ফর মিস পুষ্পা টিএস, তাই না? ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি, এটাও একটা তার আত্মজীবনীমূলক কবিতা, যেখানে তিনি তার সেই ইনসাইডার আউটসাইডার সেই যে পরিচয় সেটাকে কিন্তু তুলে ধরেন ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি। এছাড়াও তার দ্য প্রফেসর আমরা দেখতে পাই, এটা একটা ব্যঙ্গাত্মক কবিতা, স্যাটারিক্যাল একটা পোম বলতে পারি আমরা এটাকে, ভারতীয় সামাজিক দৃষ্টিভঙ্গির ওপর এটা ভিত্তি করে লেখা। এখানে আমরা একজন অবসরপ্রাপ্ত প্রফেসরকে দেখতে পাবো এবং তার ছাত্রের সাথে তার কথোপকথনের মাধ্যমে ভারতের মানুষের মনোভাব এবং বড় পরিবার নিয়ে যে গর্ব এবং ভারতীয়দের ইংরেজি বলার ধরন নিয়ে একটা রসিকতা করা হয়েছে, তাই না? তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোম এবং যে পোয়েট্রি কালেকশন নিসিম ইজেকেলের, এগুলো আমরা পাই। এগুলো প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। যারা যারা নিসিম ইজেকেল কভার করবে তার পোয়েট্রি কালেকশন, সেই কালেকশনের ইয়ার এবং প্রত্যেকটা পোয়েট্রি কালেকশনের গুরুত্বপূর্ণ কবিতাগুলো এবং সেই কবিতার ইয়ার এবং কবিতার বিষয়বস্তুগুলো সংক্ষেপে সবাই একটু দেখে যাবে। এরপরে আমরা দ্বিতীয়ত যে কবিকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন A.K. রামানুজন, 1929 থেকে 1993। দেখো, A.K. রামানুজন পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার খুব বিখ্যাত একজন কবি, আ পলিম্যাথ, ট্রান্সলেটর অ্যান্ড লিঙ্গুইস্টিক। শুধু কবি বলা ভুল হবে, শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব তিনি। পলিম্যাথ, পলিম্যাথ মানে বহু বিদ্যা বিশারদ, মানে এমন একজন ব্যক্তি যিনি অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয়ের ওপরে কিন্তু গভীর জ্ঞান রাখেন বা তার গভীর জ্ঞান আছে, মানে অনেকগুলো বিষয়ে সমানভাবে দক্ষ, যে তাকেই বলা হয় পলিম্যাথ। তো তিনি যে শুধুমাত্র কবি ছিলেন তা নয়, তিনি পলিম্যাথ ছিলেন, তিনি ট্রান্সলেটর মানে অনুবাদক ছিলেন, লিঙ্গুইস্ট ছিলেন, তিনি ভাষাতত্ত্ববিদ ছিলেন এবং লোক সংস্কৃতির গবেষকও তিনি ছিলেন, মানে তাকে আমরা ফোকলোরিস্টও বলতে পারি। তার কবিতাকে ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন বলা হয়, কারণ হচ্ছে তিনি শিকাগোতে মানে আমেরিকার শিকাগোতে থাকতেন, কিন্তু সেখানে থাকলেও তার কবিতার যে মূল একদম ভিত বা কবিতার শেকড় বলতে পারো, দক্ষিণ ভারতের সেই কন্নড় এবং তামিল ঐতিহ্যের গভীরে ছিল। সেখানে থেকেও তিনি দক্ষিণ ভারতের এই তামিল ঐতিহ্য, কন্নড় ঐতিহ্য নিয়ে কিন্তু তার লেখালেখি চালিয়ে গিয়েছেন। তাই তাকে প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্ট মানে তার কবিতাকে বলা হয়। মানে লেখায় সেই যে পাশ্চাত্যের আধুনিক মনোভঙ্গি আর এই যে ভারতীয় মানে প্রাচ্যের স্মৃতির একটা অদ্ভুত মেলবন্ধন দেখা যায় বলেই তাকে এই ট্রান্সপ্ল্যান্ট বলা হয়। তার গুরুত্বপূর্ণ কালেকশনগুলোর মধ্যে আমরা সবার প্রথম দেখতে পাই দ্য স্ট্রাইডার্স। স্ট্রাইডার্স A.K. রামানুজনের 1966-তে এস্টাবলিশড হিম অ্যাজ আ মেজর ভয়েস, প্রথম কাব্যগ্রন্থ, একজন প্রধান কবি হিসেবে প্রতিষ্ঠা করে এই কাব্যগ্রন্থ তার। রিলেশনস 1971, এটা তিনি মূলত পারিবারিক সম্পর্ক এবং স্মৃতির ওপরে গুরুত্ব দিয়ে লিখেছিলেন। এরপরে সেকেন্ড সাইট 1986-তে, এতে মানে তার যে অবজারভেশন, একদম যে সাটল বা সূক্ষ্ম অবজারভেশন ক্ষমতা, সেটা জোরালোভাবে ফুটে উঠেছে দেখতে পাই। দ্য ব্ল্যাক হেন 1995, পস্থমাস, মৃত্যুর পরবর্তীকালে এটা প্রকাশ হয়েছিল, মরণোত্তর। এই বইটার জন্য তিনি 1999 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। তাহলে দেখো, নিসিম ইজেকেলও সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1983-তে আর A.K. রামানুজন 1999-তে। ঠিক আছে, এরপরে আমরা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিতাগুলো দেখে নেব। দেখো, সবার প্রথমে আমরা দেখতে পাবো আ রিভার। এই কবিতাটা তামিলনাড়ুর মাদুরাই শহরের সেই ভাইগাই নদীকে কেন্দ্র করে লেখা। বোঝা গেছে, ভাইগাই এই নদীকে কেন্দ্র করে এই কবিতাটা লেখা। এবং রামানুজন এখানে প্রাচীন এবং আধুনিক এই যে উভয় মানে এই যে দুই প্রজন্মের কবিদেরকে নিয়েই কিন্তু আলোচনা করেছেন। আর এই কবিতার মূল বিষয়বস্তু কি না, পুরনো কবিরা যেমন নদীর সৌন্দর্য নিয়ে গান গাইতেন, নতুন কবি কেবল বন্যার সেই যে উত্তাল রূপটা নিয়ে কিন্তু কাব্য করতেন। কিন্তু বন্যার কবলে পড়ে যখন একজন গর্ভবতী মহিলা বা একজোড়া গরু মারা গেল, সেই যে মানুষের দুঃখ দুর্দশা, এগুলো নিয়ে কিন্তু কোনো কবি কিছু বললেন না। অর্থাৎ কবিদের সেই যে আবেগহীনতা
বা রোম্যান্টিক দৃষ্টিভঙ্গিকে আক্রমণ করে তিনি এই যে কবিতাটা এটা লিখেছেন। দ্বিতীয়ত আমরা তার যে কবিতা পাই সেটা হচ্ছে কি লাভ পোম ফর আ ওয়াইফ। দেখো এটা তার অন্যতম একটা জনপ্রিয় কবিতা। এখানে রোম্যান্টিক প্রেমের চেয়েও বেশি গুরুত্ব তিনি বিয়ের যে সম্পর্ক সেটাকে দিয়েছেন। এখানে তিনি বৈবাহিক সম্পর্কের ভেতরে যে ইমোশনাল ডিস্টেন্স এটাকে প্রেমের থেকেও কিন্তু বেশি গুরুত্ব দিয়েছেন। মানে এই কবিতার মূল থিম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে অনেক সময় এমন কিছু ব্যক্তিগত অতীত থাকে যেটা তাদের একে অপরের সাথে পুরোপুরি ভাগ করে নিতে তারা পারে না, সেই জিনিসটা এখানে তিনি তুলে ধরেছেন। এই কবিতার সুর কিছুটা সেই টাইপের বিষাদময়, কারণ এতে আধুনিক সেই দাম্পত্য জীবনের সেই জটিলতাগুলো ফুটে উঠেছে। এছাড়া আমরা তার অবিচুয়ারি দেখতে পাই। অবিচুয়ারি মানে শোক সংবাদ, মানে সাধারণ কোনো শোকগাথা নয়, এটা হচ্ছে তার বাবার মৃত্যু নিয়ে লেখা একটা কবিতা। তিনি বাবা মারা যাওয়ার পর বাবা যে কি উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছেন সেগুলো ব্যঙ্গাত্মকভাবে যেন এখানে তিনি তুলে ধরেছেন, যে বাবা মারা যাওয়ার পর কি রেখে গেছেন, কিছু ঋণের বোঝা, অবিবাহিত বোন এবং সংবাদপত্রে ছোট ছোট ছাপা হওয়া কিছু শোক সংবাদ, যেগুলো কয়েকদিন পরেই লোকে ভুলে যাবে। মানে এখানে মৃত্যুর মতো সেই একটা গুরুতর বিষয়কে রামানুজ অত্যন্ত বাস্তববাদী এবং উদাসীনভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে আমি রামানুজনের লেখা একটা অত্যন্ত বিখ্যাত প্রবন্ধের নামও উল্লেখ করেছি, তবে এটা যেহেতু পোয়েট্রি নিয়ে আমি আলোচনা করছি বা পোয়েটসদের নিয়ে আলোচনা করছি, আমি এখানে প্রোজ সেকশনের গুলো সেভাবে আর ইন ডিটেইল আলোচনা করছি না। প্রোজ সেকশনের অন্তর্গত যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমি প্রোজ বা অন্যান্য গদ্য সাহিত্য নিয়ে আলোচনা করব। কারণ এই তার যে ইজ দেয়ার অ্যান ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং, এটা তার একটা অত্যন্ত প্রভাবশালী এসে। তিনি এখানে ভারতীয়দের চিন্তা করার ধরন ওয়েস্টার্ন বিশ্বের চেয়ে যে আলাদা সেটা নিয়ে আলোচনা করেছেন। তিনি ভারতীয় সংস্কৃতি অত্যন্ত কনটেক্সট সেন্সিটিভ এই বিষয়টা তিনি দেখিয়েছেন। এখানে ভারতে নিয়ম নীতি সত্য স্থান কাল পাত্রভেদে পরিবর্তিত হয়, যেটা ওই যে পশ্চিমা বিশ্বের সেই ইউনিভার্সাল নিয়মের যে একদমই আলাদা, সেই নিয়ে এখানে তিনি ইন ডিটেইল আলোচনা করেছেন। আমি এটা প্রোজ বা এসের ক্লাসে ইন ডিটেইল আলোচনা করব। নেক্সট দেখো, তৃতীয়ত আমরা যে কবিকে পাবো তিনি হচ্ছেন আর পার্থসারথী। আর পার্থসারথী তিনি জন্মেছিলেন 1934 সালে। তার কবিতার সব থেকে বড় থিম হচ্ছে রিটার্ন টু রুটস, তার নিজের সংস্কৃতিতে ফিরে আসার আকুলতা। তিনি ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা গ্রহণ করেন, তবুও তিনি অনুভব করেছিলেন যে ইংরেজি কবিতা লিখতে তার নিজস্ব তামিল সংস্কৃতির পরিচয়টাই তার কাছে যেন হারিয়ে গিয়েছে। তাই ইংরেজি বনাম তামিলের এই যে ঐতিহ্যের দ্বন্দ্বই কিন্তু আমরা বরাবর তার কবিতায় তার সাহিত্যে দেখতে পাবো। তার মেজর ওয়ার্ক বলতে আমরা রাফ প্যাসেজ পাবো, যেটা 1977 এসেছিল, একটা লং পোম। এটা 20 বছর ধরে তিনি এটা লিখেছেন। এটা প্রধানত 3টে ভাগে বিভক্ত: এক্সাইল, ট্রায়াল এবং হোম। এক্সাইল মানে আমরা জানি নির্বাসন। এই যে এক্সাইল ভাগ, এখানে তিনি ইংল্যান্ডে কাটানো সময়ের সমস্ত অভিজ্ঞতাগুলো নিয়ে কথা বলেছেন। সেখান থেকে তিনি বুঝতে পেরেছেন যে ওয়েস্টার্ন কালচার তার নিজের নয়, তিনি সেখানে একজন আউটসাইডার বা বহিরাগত, এবং এটাও অনুভব করেন যে ইংরেজি ভাষা তার মনের গভীরে থাকা ভারতীয় আবেগগুলো প্রকাশ করতে পুরোপুরিভাবে যেন সক্ষম হচ্ছে না। ট্রায়াল মানে কি? পরীক্ষা বা বিচার, তাই না? এই পার্টে তিনি ব্যক্তিগত জীবন, প্রেম এবং সম্পর্কের কথা তুলে ধরেছেন। আধুনিক জীবনের সেই একাকিত্ব, তার যে আত্মপরিচয়ের সংকট, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। এবং হোম মানে ঘরে ফেরা, চূড়ান্ত একটা পর্যায়ে তার এই লং পোমের, যেখানে তিনি তার নিজের দেশ এবং তামিল সংস্কৃতির ঐতিহ্যে ফিরে আসার মাধ্যমে যে শান্তি খুঁজে পান সেটা বলেছেন। তিনি মেনে নিয়েছেন যে তার শেকড় ভারতেই এবং এটাই তার আসল পরিচয়। বোঝা গেছে? আমরা তার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত অত্যন্ত প্রভাবশালী সেই কালেকশন 10-20th সেঞ্চুরি ইন্ডিয়ান পোয়েটস পাই, যেটা 1976 তিনি সম্পাদনা করেছিলেন। স্বাধীনোত্তর যুগের একটা আধুনিক কবিদের পরিচিতি দেওয়ার ক্ষেত্রে এটা যেন একটা মাইলস্টোন, যেখানে নিসিমিজিক্যাল, রামানুজন এবং কমলা দাস ইত্যাদি কবিদের পরিচিতি দেওয়ার জন্য তিনি লিখেছিলেন।
তার ফেমাস কোট আমরা পাই, মাই টাং ইন ইংলিশ চেইনস, মানে ইংরেজি সম্পর্কে তিনি বলেছেন যে আমার জিহ্বা বা জীব যেন ইংরেজি শেকলে বন্দী। তো এই উক্তিটাই তার যে ভাষাগত দ্বন্দ্ব, মানে তার যেই মাতৃভাষা তামিল এবং ইংরেজির সেই দ্বন্দ্বটাকে যেন ফুটিয়ে তুলেছে, সেটা আমরা দেখতে পাই। এরপরে চতুর্থত আমরা যে কবিকে দেখতে পাবো তিনি হচ্ছেন শিব কে কুমার, 1921 থেকে 2017। দেখো, শিব কে কুমার খুব গুরুত্বপূর্ণ একজন কবি। তার কবিতার বৈশিষ্ট্য হচ্ছে ইন্টেলেকচুয়ালাইজড প্যাশন। ইন্টেলেকচুয়ালাইজড প্যাশন মানে আবেগ বা ভালোবাসাকে কেবল অনুভূতির পর্যায়ে না রেখে সেটাকে বুদ্ধিবৃত্তিক করে তোলা বা যুক্তি নির্ভর জায়গা থেকে বিচার করা। তিনি এই ধরনেরই কবিতা লিখতেন। তার কবিতায় আধুনিক শহরের মানুষের যৌন আকাঙ্ক্ষা, সম্পর্কের জটিলতা ইত্যাদি খুব খোলামেলাভাবে দেখা যেত। তিনি পাশাপাশি ধর্মীয় ভণ্ডামি নিয়েও কিন্তু লিখেছেন। ধর্মের নামে যে কুসংস্কার, কপটতা ইত্যাদি চলছিল, এগুলোকে তিনি ব্যঙ্গ করে তীব্রভাবে আক্রমণ করেছেন। তার বিখ্যাত কালেকশনের মধ্যে আমরা পাই আর্টিকুলেট সাইলেন্সেস, যেটা 1970 এসেছিল, প্রথম দিককার একদম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এছাড়াও আমরা কবওয়েবস ইন দ্য সান পাই 1974। এখানে তার সেই একদম স্বতন্ত্র একটা আধুনিক রচনা শৈলী ফুটে ওঠে। এছাড়া ট্র্যাপ ফলস ইন দ্য স্কাই আমরা দেখতে পাই 1986-তে। এবং এই যে ট্র্যাপ ফলস ইন দ্য স্কাই, এই বইটার জন্য তিনি 1987-তে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে আমরা এখানে ইন ডিটেইল কয়েকটা কবিতা আলোচনা করব। সেগুলোর মধ্যে সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান উইমেন। দেখো, ইন্ডিয়ান উইমেন মানে ভারতীয় নারী, আমরা বুঝতে পারছি এই কবিতার বিষয়বস্তু হচ্ছে একটা নিরানন্দ, মানে কবিতাটা যেখানে গ্রামীণ ভারতীয় নারীদের জীবনের একটা বাস্তব চিত্র তুলে ধরেছে, সেটা আমরা বুঝতে পারছি খুবই বিষাদময়। এখানে থিম হিসেবে আমরা দেখতে পাবো নারীদের পেশেন্স, তাদের সাফারিং এর কথা বলা হয়েছে। মানে কবি কিভাবে এই নারীরা কোনো প্রতিবাদ ছাড়াই বছরের পর বছর যে কষ্ট সহ্য করে যায়, তাদের জীবন যে কেবলই একটা দীর্ঘ প্রতীক্ষা, সেইটাই তিনি এখানে তার কাব্যিক ভাষায় ভিজুয়াল ডেসক্রিপশনে তিনি তুলে ধরেছেন, যেটা গ্রামীণ ভারতের রুক্ষতা এবং দারিদ্র্যকে ফুটিয়ে তোলে। বোঝা গেছে? এছাড়া পিলগ্রিমেজ দেখতে পাবো আমরা। এই কবিতার বিষয়বস্তু কি? ধর্মীয় আচার অনুষ্ঠানের সেই মেকানিজম। শিবকে কুমার এখানে কি দেখিয়েছেন? তিনি দেখিয়েছেন যে মানুষ অনেক সময় ধর্মের মূল দিকটাই কিন্তু ভুলে যায় এবং শুধুমাত্র যান্ত্রিকভাবে কিছু নিয়ম পালন করে। মানে তিনি যে ধর্মীয় ভণ্ডামি নিয়ে লিখতেন, এটা তার একটা চমৎকার উদাহরণ। এখানে তীর্থযাত্রাকে একটা বাহ্যিক যাত্রা হিসেবে দেখানো হয়েছে, মনের কোনো প্রকৃত পরিবর্তনের মাধ্যমে ঘটে না, এটা কিন্তু তিনি বলেছিলেন এখানে। বোঝা গেছে? তার পোয়েটিক স্টাইল কিরকম ছিল? দেখো, তিনি কনফেশনাল স্টাইলে লিখতেন। মানে মূলত আমেরিকান কনফেশনাল কবিদেরকে আমরা দেখতে পাই, রবার্ট লোয়েল, সিলভিয়া প্লাথ, এদের দ্বারা তিনি গভীরভাবে কিন্তু অনুপ্রাণিত হয়েছিলেন। তাই তার লেখার স্টাইলে আমরা কনফেশনাল, এই যে স্বীকারোক্তিমূলক রচনা শৈলী, এটা দেখতে পাই। কনফেশনাল কবিরা সাধারণত তাদের ব্যক্তিগত জীবনের গোপন আবেগগুলো, যন্ত্রণা এবং তাদের সমস্ত অভিজ্ঞতার কথাগুলো, যেগুলো তারা সারা জীবন ধরে বয়ে বেরিয়েছে, সেইগুলো কোনো লুকোচুরি না করেই তাদের কবিতায় তুলে ধরেন। তো তিনিও তার কবিতায় এই সমস্ত ব্যক্তিগত আবেগ, তার শহুরে জীবনের জটিলতাকে একইভাবে বর্ণনা করেছেন। তাই বলা হয় তিনি রবার্ট লোয়েল, সিলভিয়া প্লাথের মতো কনফেশনাল পোয়েটস দ্বারা অনুপ্রাণিত। তাই তার রাইটিং স্টাইল কনফেশনাল। ঠিক আছে? নেক্সট আমরা যে কবিকে পাবো তিনি হচ্ছেন কে.এন. দারুওয়ালা। দেখো, কে.এন. দারুওয়ালা একজন বিখ্যাত কবি, 1937 থেকে 2024। তিনি পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন, আইপিএস অফিসার। এবং এই পেশাগত জীবন যে তার কবিতার উপরে প্রভাব ফেলেছে সেটাও বোঝা যায়। খুব কাছ থেকে অপরাধ, হিংসা, মৃত্যু, সামাজিক বিপর্যয়গুলোকে তিনি দেখেছেন এবং এই কারণে তার কবিতাকে পোয়েট্রি অফ দ্য ফিস্ট, ফিস্ট মানে হাতের মুঠো, মুষ্টি যেটা বলে, মুষ্টির কবিতা বলা হয়। বোঝা গেছে? পোয়েট্রি অফ দ্য ফিস্ট বলা হয়। তার কি কালেকশনসের মধ্যে, তার আগে একটু বলে রাখি, তার কবিতাতে আমরা কিন্তু কোনো কোমলতা পাবো না। তার কবিতা অত্যন্ত রুক্ষ, অত্যন্ত রাগ যেটাকে বলে, হিংস্রতা, বাস্তবতায় ভর্তি তার কবিতা।
তিনি উত্তর ভারতের ল্যান্ডস্কেপ, সামাজিক ট্র্যাজেডি এবং মানুষের অস্তিত্বের লড়াই নিয়েই কিন্তু বেশি লিখেছিলেন। তিনি ইজেকেলের মতো একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন, তিনি পার্সি সম্প্রদায়ের মানুষ ছিলেন, এবং তাদের শেষকৃত্য যে প্রথা, টাওয়ার অফ সাইলেন্স, এটার উল্লেখও তার কবিতাতে আমরা পাই। তার প্রধান কাব্যগ্রন্থের মধ্যে আমরা আন্ডার ওরিয়েন পাই, যেটা এসেছিল 1970-এ, প্রথম কাব্যগ্রন্থ তার। এছাড়া অ্যাপারিশন ইন এপ্রিল 1971-এ, এখানে তার ভাষায় একটা তীক্ষ্ণতা এবং ল্যান্ডস্কেপের বর্ণনা রয়েছে, সেটা আমরা দেখতে পাই। এছাড়াও দ্য কিপার অফ দ্য ডেড দেখতে পাই 1982-তে, তার শ্রেষ্ঠ কাজগুলোর একটা এটা। এবং এই বইটার জন্য তিনি 1984 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এই যে প্রত্যেক কবি সাহিত্য একাডেমি পুরস্কার কোন বইয়ের জন্য আর কবে পান, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সবাই মনে রাখার চেষ্টা করবে। এখানে আমরা তার বিখ্যাত কবিতাগুলো দেখে নেব, কয়েকটি রয়েছে। বিখ্যাত কবিতার মধ্যে আমরা পাচ্ছি পেস্টিলেন্স ইন 19th century ক্যালকাটা, ডিলস উইথ দ্য হরর অফ দ্য কলেরা এপিডেমিক, মানে 19 শতকের কলকাতায় যে কলেরা মহামারী হয়েছিল সেটার ভয়াবহতা নিয়ে এটা লেখা। দেখো, একজন পুলিশ অফিসারের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে এখানে মহামৃত্যুর যে মিছিল সেটা তিনি দেখেছেন, তাই বর্ণনা করেছেন। তিনি দেখিয়েছেন যে কিভাবে এই যে কলেরা রোগটা, মৃত্যুটা, মানে এই রোগের ফলে যে মৃত্যু শহরের প্রত্যেকটা কোণকে গ্রাস করেছিল। একদম বাস্তবধর্মী কবিতা, কোনো মেকি সমবেদনা এখানে নেই, তাই না? মহামারীর বিভৎসতাকে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। এছাড়া ঘাগরা ইন স্পেট, দেখো তিনি বিধ্বংসী প্রকৃতির রূপ নিয়ে লেখালেখি করেছেন। তার এই ধারার একটা চমৎকার কবিতা এইটা। স্পেট মানে নদীর উপচে পড়া জল বা বন্যা। ঘাগরা নদীর উত্তাল এবং ধ্বংসাত্মক শক্তির বর্ণনা দেওয়া হয়েছে। দারুওয়ালা ভূপ্রকৃতির বর্ণনা করতে খুব ভালোবাসতেন। তিনি এই কবিতায় নদী যে কিভাবে শান্ত থেকে হঠাৎ হিংস্র হয়ে যায়, বন্য হয়ে ওঠে এবং মানুষের জনজীবনকে একদম তছনছ করে দেয়, এই যে নদীর অদম্য শক্তি বা ডিস্ট্রাকটিভ পাওয়ার, সেটাকে তিনি এখানে যেন জীবন্ত তুলে ধরেছেন। এছাড়াও তার গুরুত্বপূর্ণ আরও অনেক কবিতা রয়েছে। ক্রসিং অফ রিভার্স, যেগুলোর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ, যেটা 1976-এ আমরা পাই, ক্রসিং অফ রিভার্স। আর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, 1991 সালে তিনি কমনওয়েলথ পোয়েট্রি প্রাইজ পান, ঠিক আছে? এবং 2010 সালে 2010-এ তিনি কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান। এই দুটো কিন্তু মনে রাখবে। এবং 2024 সালের, মানে ঠিক এর আগের বছর, দ্য ইয়ার বিফোর দ্য প্রিভিয়াস ইয়ার, তিনি সেপ্টেম্বর মাসে কিন্তু মারা যান। বোঝা গেছে? এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ কবিকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন জয়ন্ত মহাপাত্র, 1928 থেকে 2023। দেখো, জয়ন্ত মহাপাত্র দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ পোয়েট টু উইন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। কবে? 1981। আমরা নিসিম ইজেকেলকে 83-তে দেখেছিলাম, তারও আগে। হিজ ওয়ার্ক ইজ ডিপলি টাইড টু দ্য ল্যান্ডস্কেপ অ্যান্ড মিথস অফ ওড়িশা, কটক। তিনি প্রথম ভারতীয় ইংরেজি কবি সাহিত্য একাডেমি পুরস্কারের ক্ষেত্রে। আর ওড়িশার সাথে তার সংযোগ, মানে তার প্রাণ ওড়িশা, বিশেষ করে কটক শহর, ওড়িশার ল্যান্ডস্কেপ, ওড়িশার নদী, মন্দির, ইতিহাস, ল্যান্ডস্কেপ তার কবিতায় গভীর একটা আধ্যাত্মিক এবং বাস্তব রূপ পেয়েছিল। তিনি ওড়িশার প্রাচীন ইতিহাস, লোকগাথাকে মডার্ন ইংরেজি কবিতার যে ছাঁচে ফেলে সেটাকে উপস্থাপন করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আমরা পাই আর রেইন অফ রাইটস, যেটা 1976-এ এসেছিল, অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। ভারতীয় জীবনধারা, আচার অনুষ্ঠান ইত্যাদিকে, আধ্যাত্মিকতাকে তিনি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও রিলেশনশিপ তার বিখ্যাত কাব্যগ্রন্থ, 1980-তে এসেছিল। এটা এপিক লেন্থের একটা কবিতা। ওড়িশার ইতিহাস, কোণারক সূর্য মন্দিরের পাথরের গায়ে খোদাই করা ইতিহাসের সাথে কবির নিজের যে শেকড়ের টান এখানে যেন তিনি বর্ণনা করেছেন। এবং এই বইটার জন্যই তিনি 1981 সালে সাহিত্য একাডেমি পুরস্কারটা পেয়েছিলেন। এছাড়াও আমরা তার দ্য হোয়াইটনেস অফ বোন পাই, যেটা এসেছিল 1992। তার কিছু গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে এখানে আমরা সবার প্রথমে দেখে নেব তার বিখ্যাত কবিতা হাঙ্গার। হাঙ্গার সব থেকে আলোচিত এবং বিতর্কিত কবিতা। দারিদ্র্যের কারণে একজন বাবা নিজের মেয়েকে দেহ ব্যবসায় নামানোর মতো একটা নিষ্ঠুর
কাজ করেছিল, সেই বাস্তবতা, আদিম প্রবৃত্তি বা লালসাকে, মানুষের যে আদিম প্রবৃত্তি বা লালসাকে কোনো রকম লুকোছাপা না করেই তিনি তুলে ধরেছিলেন এই যে তার কবিতার মাধ্যমে। স্ট্রাইকিং রিয়েলিস্টিক একটা পোম এটাকে আমরা বলতে পারি। এছাড়া তার বিখ্যাত কবিতা ডন অ্যাট পুরী আমরা পাই। ডন অ্যাট পুরী, জগন্নাথ ধাম পুরীর প্রেক্ষাপটে লেখা। পুরীর পবিত্র ভাবমূর্তির সাথে সেখানকার রূঢ় বাস্তবতার একটা তুলনা করা হয়েছে এখানে। একদিকে পবিত্র সমুদ্র তট এবং মন্দিরের কথা বলা হয়েছে, আর অন্যদিকে সেখানে সাদা শাড়ি পরা বিধবারা, তাদের যে ভিড়, শ্মশানের সেই জ্বলন্ত চিতা ইত্যাদির বর্ণনা দেওয়া হয়েছে। মানে স্পিরিচুয়ালিজম আর মৃত্যুর একটা বিষাদময় মিলনস্থল হিসেবে তিনি পুরীকে এখানে চিত্রায়িত করেছেন। তার লেখন শৈলী বা স্টাইল বললে, দেখো তার লেখন শৈলীর বৈশিষ্ট্য হিসেবে ইন্টেরিয়রিটি আমরা দেখতে পাই। মানে কবিতা কেবল তো বাইরের জগৎ নিয়ে নয়, মনের ভেতরে যে সমস্ত অনুভূতিগুলো ঘটে চলেছে সেগুলোর বহিঃপ্রকাশ কবিতা, তাই না? তাই এটা কিন্তু আমরা তার কবিতাতে দেখতে পাই। এছাড়াও কমপ্লেক্স ইমেজারি দেখতে পাই আমরা তার কবিতায়। এমন সব ইমেজ আমরা তিনি ব্যবহার করেন দেখতে পাই যেগুলো সরাসরি কোনো অর্থ বহন করে না, বরং রিডার্সদেরকে খুব ভাবিয়ে তোলে এগুলো ভেতর থেকে। ওড়িশার ইতিহাস, নদী, পাথরের মূর্তির সাথে মানুষের নিঃসঙ্গতাকে তিনি এই যে কমপ্লেক্স ইমেজারি এর মাধ্যমেই তিনি যেন ফুটিয়ে তুলেছেন। আশা করি জয়ন্ত মহাপাত্রকে নিয়ে সবাই বুঝতে পেরেছ। এরপরে আরও একজন প্রথিতযশা কবিকে আমরা দেখব, কমলা দাস, 1934 থেকে 2009। কমলা দাস খুবই বিখ্যাত একজন কবি, দ্য মোস্ট ফেমাস কনফেশনাল পোয়েট। দেখো, কনফেশনাল পোয়েট, ঠিক আছে? নিজের ব্যক্তিগত জীবন, আবেগ এবং শরীরী আকাঙ্ক্ষা নিয়ে কোনো লুকোছাপা না করেই তিনি লিখেছিলেন। আমেরিকান কবি সিলভিয়া প্লাথ এবং অ্যান সেক্সটনের সাথে তার এই রাইটিং স্টাইলের তুলনা করা হয়। তার কবিতাতে আমরা মূল থিম হিসেবে ফিমেল সেক্সুয়ালিটি দেখতে পাবো, ফেইলিয়ার অফ ম্যারেজ দেখতে পাবো, ব্রুটাল অনেস্টি দেখতে পাবো, সার্চ ফর লাভ দেখতে পাবো। তার কি কালেকশনগুলোর মধ্যে আমরা সামার ইন ক্যালকাটা পাবো, 1965-তে যেটা এসেছিল। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের সাথে সাথেই এটা কিন্তু সাহিত্যের একদমই একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এছাড়াও তারপরে আমরা দ্য ডিসেন্ডেন্টস পাবো 1967-তে। এখানে তার সম্পর্কের টানাপোড়ন, ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ দেখতে পাবো। দ্য ওল্ড প্লে হাউস অ্যান্ড আদার পোমস দেখতে পাবো 1973-এ। এবং এই বইটা তার অন্যতম একটা শ্রেষ্ঠ কাজ। এই বইটার সেই যে কবিতা দ্য ওল্ড প্লে হাউস, দাম্পত্য জীবনের ব্যর্থতা এবং ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষার একটা যেন জোরালো চিত্র, তাই না? এবং তার রচিত গুরুত্বপূর্ণ কবিতাগুলোর মধ্যে আমরা সব থেকে বেশি যে কবিতার নাম জানি সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন, সব থেকে বিখ্যাত এবং সেমিনাল, মানে অত্যন্ত প্রভাবশালী একটা কবিতা। এই কবিতায় সমালোচকরা তাকে কেন ইংরেজিতে লিখছেন এটা প্রশ্ন করলে তিনি কি উত্তর দিয়েছিলেন, যে ভাষা কোনো নির্দিষ্ট জাতির নয়, তো এটা ব্যবহারের মাধ্যমে নিজের হয়ে ওঠে। তিনি পিতৃতান্ত্রিক সমাজের নিয়মকে চ্যালেঞ্জ করেছেন। যখন সমাজ তাকে শাড়ি পরতে বা ঘরের কাজ করতে বাধ্য করতে চায়, তখন তিনি পুরুষদের পোশাক পরে নিজের মতো করে বাঁচতে চেয়েছিলেন। অত্যন্ত শক্তিশালী ফেমিনিস্ট কবিতা এটা। এছাড়াও তার আমরা দ্য ফ্রিক্স দেখতে পাই। ফ্রিক্স হচ্ছে উদ্ভট, খ্যাপাটে মানুষ। শারীরিক সম্পর্কের মধ্যে আবেগীয় গভীরতার যে অভাব, সেটা নিয়ে এই কবিতাটা লেখা। এখানের থিম হচ্ছে একজন নারী এবং পুরুষের শারীরিক মিলনে লিপ্ত হওয়া, কিন্তু তাদের মধ্যে কোনো শারীরিক ভালোবাসা নেই। দেখো, জাস্ট যৌন মিলনে তারা লিপ্ত হচ্ছে, ভালোবাসা নেই, মনের টান নেই, মানে কেবলই লালসা, লাস্টকে ফুটিয়ে তুলেছেন। তিনি কি দেখাতে চেয়েছেন? তিনি দেখিয়েছেন যে দেখো, ভালোবাসা ছাড়া শরীরী যে সম্পর্ক, সেটা মানুষকে তো ভেতর থেকে একদম শূন্য করে তোলে, তাই না? সেটাই দেখাতে চেয়েছেন। মাই গ্র্যান্ডমাদার হাউস, এটা অত্যন্ত একটা নস্টালজিক কবিতা। শৈশবের কথা মনে করেছেন, দিদিমার বাড়িতে থাকতেন, সেখানে তিনি সেই আনকন্ডিশনাল লাভ পেয়েছিলেন, কিন্তু দিদিমার মৃত্যুর পরে বাড়িটা পরিত্যক্ত হয়ে যায় এবং কবি এখনকার জীবনে ভালোবাসার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ভিখিরির মতো যে ঘুরছেন, শৈশবের সেই যে নিরাপদ একটা দিদিমার ভালোবাসার আশ্রয় এবং বর্তমানের এই নিঃসঙ্গতা, এই যে দুই এর করুণ তুলনা এখানে পাওয়া যায়। এছাড়াও আমরা তার অটোবায়োগ্রাফি পাই। অটোবায়োগ্রাফি মাই স্টোরি 1976 এসেছিল, হাইলি কন্ট্রোভার্সিয়াল ছিল এটা।
মানে শুধু যে জীবন কাহিনী সেটা নয়, ভারতীয় সাহিত্যে নারী স্বাধীনতার একটা যেন পদক্ষেপ এটা। সেই সময় রক্ষণশীল সমাজে দাঁড়িয়ে তিনি তার বিবাহিত জীবনের একঘেয়েমি, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং শারীরিক আকাঙ্ক্ষা নিয়ে অত্যন্ত খোলামেলাভাবে লিখেছিলেন। এখানে প্রথমে মালায়ালাম ভাষায় এন্তে কথা বলে তিনি এটা প্রকাশ করেছিলেন 1973-এ, তাই না, এন্তে কথা। পরে এটা 1976-এ মাই স্টোরি নামে অনুদিত হয়। তবে অনেক ক্রিটিক মনে করে এটা পুরোপুরি সত্য নয়, কিছু কাল্পনিক রঙও এখানে চড়ানো আছে। তবে তার কনফেশনাল বা স্বীকার উক্তিমূলক যে রাইটিং স্টাইল, সেটার শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু তার এই অটোবায়োগ্রাফি। বোঝা গেছে তো? এই ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত পোয়েটস, তাদের পোয়েট্রি কালেকশন, তাদের গুরুত্বপূর্ণ সমস্ত কবিতা, তাদের লেখন শৈলী। এখানে আমি নতুন কবিতার যুগ হিসেবে একটা টাইম লাইন আকারে, যেখানে ভারতীয় ইংরেজি কবিতায় যে রোম্যান্টিসিজম ছিল, এই যুগে যে সেটা বদলে যায় এবং সেটা রিয়েলিস্টিক, আয়রনিক এবং আরবান সেন্সিবিলিটির দিকে ঝুঁকে যায়, সেই যে পরিবর্তন এবং সেই যে পরিবর্তনের সাক্ষী স্বরূপ যে বিখ্যাত কবিদেরকে আমরা পেলাম, তাদের সবাইকে একটা টাইম ফ্রেমে বন্দি করে আমি একটা চার্ট বানিয়েছি। আশা করছি এই যে টেবিলটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার এই সমস্ত গুরুত্বপূর্ণ কবিদেরকে, তাদের প্রাইমারি যে রাইটিং স্টাইল, তাদের যে ল্যান্ডমার্ক কালেকশনস ইত্যাদি একসাথে একবার দেখে নিতে খুবই হেল্প করবে। যেখানে প্রথমেই নিসিমিজিক্যাল আছে, দেখো এগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করেছি। আমরা পি লালকে পাচ্ছি। পি লাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন, তিনি অনুবাদক ছিলেন, তবে শুধুমাত্র অনুবাদক তিনি নিজেকে না বলে তিনি ভাব অনুবাদক বলতেন। তিনি মহাভারত এবং অন্যান্য সমস্ত ক্লাসিক্যাল সাহিত্যের ইংরেজি অনুবাদ করেছিলেন এবং চমৎকারভাবে সেগুলোকে ইংরেজিতে তিনি তুলে ধরেছিলেন। আমরা তার প্যারেটস ডেথ, দ্য মহাভারত পাই। তিনি 1958 সালে কলকাতায় রাইটার্স ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। নতুন কবিদের লেখা প্রকাশের প্রধান কেন্দ্র ছিল এই রাইটার্স ওয়ার্কশপ। এবং 1959 সালে তিনি ম্যানিফেস্টো বা ঘোষণাপত্র প্রকাশ করেন এবং বলেন যে ভারতীয় ইংরেজি কবিতা হওয়া উচিত কীরকম, আধুনিক, বাস্তববাদী, আগের মতো সেই রোম্যান্টিক নয়, আগের মতো এতটা অলঙ্কারপূর্ণ নয়। কমলা দাসকে আমরা পাই, একটু আগেই আমি কমলা দাস নিয়ে আলোচনা করলাম। একে রামানুজনেরও আমরা সমস্ত কাব্যগ্রন্থ, কবিতাগুলো আলোচনা করলাম। এছাড়াও আমরা এখানে গিফ প্যাটেলকে দেখতে পাচ্ছি। গিফ প্যাটেল, তাকে ফিজিশিয়ান পোয়েট বলা হয়, পেশায় একজন ডাক্তার ছিলেন, তাই তাকে ফিজিশিয়ান পোয়েট বলা হয়। তার কবিতায় শরীরের রোগ যন্ত্রণা, তার যে শরীরের যে ব্যবচ্ছেদ, এগুলোর বাস্তব চিত্র পাওয়া যায়। তিনি গ্রিন মুভমেন্ট মানে পরিবেশবাদী কবিতার সাথে বেশি যুক্ত ছিলেন। প্রধান কাজ হিসেবে আমরা পোমস পাবো তার। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, এটা পাবো। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি, মিরর্ড মিররিং, এইটা পাবো। মিরর্ড মিররিং পাবো 1991-তে, যেটা হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি। এই বইতে মানুষের শরীরের সেই সহনশীলতা নিয়ে অসাধারণ কিছু কবিতা তিনি লিখেছেন। এছাড়াও আমরা কে এন দারুওয়ালাকে পাবো, সেই বিখ্যাত আইপিএস অফিসার যিনি প্রকৃতি নিয়ে লিখেছেন। এছাড়াও আমরা অরুণ কোলাৎকারকে দেখতে পাবো। অরুণ কোলাৎকার বিখ্যাত বাইলিঙ্গুয়াল পোয়েট, মারাঠি এবং ইংরেজি উভয় ভাষাতেই সমান দক্ষ ছিলেন তিনি। এছাড়াও তিনি একজন গ্রাফিক আর্টিস্টও ছিলেন। জেজুরি পাবো আমরা তার, 1976-এ জেজুরি লিখেছিলেন তিনি। বিখ্যাত একটা কাব্যগ্রন্থ মহারাষ্ট্রের জেজুরি নামক সেই তীর্থস্থানে তার ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এখানে তিনি 31টা কবিতা লিখেছেন এই পোয়েট্রি কালেকশনে, এবং এর জন্য তাকে কমনওয়েলথ পোয়েট্রি প্রাইজও দেওয়া হয়েছিল 1977। এছাড়া তার কালাগোডা পোমস, শার্পা সাত্রা ইত্যাদি তার শেষ জীবনের সমস্ত কালেকশনগুলো আমরা দেখতে পাবো। জেজুরিতে আমরা কিন্তু সেই স্কেপটিসিজম এবং আধ্যাত্মিকতার একটা চমৎকার মিশ্রণ দেখতে পাবো। আমরা আর পার্থসারথীকে দেখতে পাবো। আর পার্থসারথী নিয়েও আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা জয়ন্ত মহাপাত্রকে দেখতে পাচ্ছি। তো প্রমুখ ছিলেন পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার, মানে এই যে নতুন প্রজন্মের কবি, প্রত্যেককেই এই টেবিলে আমি উল্লেখ করেছি। আশা করছি এই সমস্ত কবিদের ইন ডিটেইল একটা চার্ট আকারে বুঝতে এই টেবিলটা খুবই হেল্প করবে। এখানে আমি প্রথম দিকে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ইন ডিটেইল যারা যারা ছিল না সেই সমস্ত কবিদেরকে আরও একবার
পয়েন্ট আকারে উল্লেখ করেছি। পিলাল ছিল যাদের মধ্যে 1929 থেকে 2010 রাইটার্স ওয়ার্কশপ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। টেবিল আকারে যখন আমি আলোচনা করলাম তখন আমি উল্লেখ করেছি, অলরেডি আশা করছি দেখেছো তোমরা। তো আধুনিক ভারতীয় ইংরেজি কবিদের প্রধান কেন্দ্র ছিল এই রাইটার্স ওয়ার্কশপ, তিনি যেটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, স্বাধীনোত্তর যুগের সব বড় বড় কবিদের লেখা এই পাবলিকেশন থেকেই প্রকাশিত হয়েছিল, এবং এক্সপেরিমেন্টাল পোয়েট্রির ক্ষেত্রে একটা বিশাল ক্ষেত্র ছিল তার এই রাইটার্স ওয়ার্কশপ। ঠিক আছে, পিলাল তার মহাভারতের বিশাল সেই অনুবাদের জন্য বিশ্ববিখ্যাত। তিনি সেটাকে শুধুমাত্র ট্রান্সলেশন না বলে ট্রান্সক্রিয়েশনও বলতে পছন্দ করতেন, সেটাও আমরা দেখেছি। বোঝা গেছে? ফেমাস ফর ইজ ম্যাসিভ প্রজেক্ট অফ ট্রান্সক্রিয়েটিং দ্য মহাভারতা ইন্টু ইংলিশ। পিলাল ছাড়াও আমরা ডোম মোয়ারেসকে দেখতে পাবো 1934 থেকে 1938 থেকে 2004। তিনি একজন বিস্ময়কর প্রতিভা ছিলেন। খুব অল্প বয়সে এই কবিতা লিখতে শুরু করেছিলেন। 19 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থের জন্য তিনি ইংল্যান্ডের হর্ট নডেন প্রাইজ পেয়েছিলেন, এবং এই প্রাইজ পাওয়া সর্বকনিষ্ঠ একজন ভারতীয় লেখক ছিলেন তিনি। অত্যন্ত ব্যক্তিগত এবং রিদমিক কবিতা তিনি লিখতেন। তার কবিতার বিষয়বস্তু ছিল এক্সাইল, একাকিত্ব। তিনি দীর্ঘ সময় বিদেশে কাটিয়েছেন। তার কবিতায় এক ধরনের ভবঘুরে মানসিকতা কিন্তু ফুটে ওঠে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে বিগিনিং আমরা পাবো 1957-তে, এটার জন্য তিনি হর্ট নডেন প্রাইজটা পেয়েছিলেন। এছাড়া জন নোবডি পাবো, এটা তার অত্যন্ত একটা ম্যাচিওর কাজ। এছাড়া কালেক্টেড পোমস পাবো, তার সমগ্র কাব্য প্রতিভার পরিচয় কিন্তু তার এই কালেক্টেড পোমসে পাওয়া যায়। এরপরে আমরা আদিল জাসওয়ালার নাম পাবো। আদিল জাসওয়ালা তিনি মুম্বাইয়ের বা বোম্বে কেন্দ্রিক আধুনিক কবিদের মধ্যে অন্যতম একজন প্রধান নাম। শুধু কবি বলা ভুল হবে, তিনি ক্রিটিকও ছিলেন, তিনি সম্পাদকও ছিলেন। তার কবিতার থিম মানে বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক শহরের জীবন, বিচ্ছিন্নতা, সামাজিক অসঙ্গতি ইত্যাদি তার কবিতার বিষয়বস্তু হিসেবে ফুটে ওঠে, এবং তার ল্যাঙ্গুয়েজ স্টাইল ছিল যথেষ্ট তীক্ষ্ণ, ধারালো এবং মডার্ন। তার কি ওয়ার্কসের মধ্যে আমরা মিসিং পার্সন দেখতে পাই 1976-এ, সব থেকে আলোচিত কাজ। পোস্ট কলোনিয়াল পিরিয়ডে ভারতের মানুষের যে পরিচয় সংকট এবং শূন্যতাকে তিনি তুলে ধরেছেন। এছাড়া ট্রাইং টু সে গুড বাইও আমরা দেখতে পাই তার, 2012-তে এসেছিল এটা। এবং এই ট্রাইং টু সে গুড বাই, ঠিক আছে, ট্রাইং টু সে গুড বাই, এটার জন্য কিন্তু তিনি 2014 সালে কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সবাই মনে রাখবে, যারা যারা এই নেটের প্রস্তুতি নিচ্ছ অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা ইউনিস ডিসুজাকে দেখতে পাই 1940 থেকে 2017। ইউনিস ডিসুজার কবিতার ভাষা অত্যন্ত সংক্ষিপ্ত এবং ডিরেক্ট। অনেক বড় বড় কথা খুব অল্প শব্দে তিনি লিখতে পারতেন। ব্যঙ্গাত্মক আয়রনি প্রয়োগ করতেন তিনি, ব্যঙ্গাত্মক লেখনী ছিল তার। এছাড়াও আমরা তার কবিতার বিষয়বস্তু বা থিম হিসেবে কি দেখতে পেতাম, সেই গোয়ার ক্যাথলিক সমাজ এবং নারী। তিনি পুনের বাসিন্দা ছিলেন, কিন্তু গোয়ায় ক্যাথলিক সম্প্রদায়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার কবিতায় নির্দিষ্ট সম্প্রদায়ের গোঁড়ামি, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং ধর্মের নামে নারীদের ওপরে যে বিধিনিষেধ, এই বিধিনিষেধ অত্যন্ত সাহসিকতার সাথে তিনি তুলে ধরেছেন। কমলা দাসের মতো তিনিও কিন্তু শক্তিশালী নারীবাদী কবি ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আমরা ফিক্স পাই 1979-এ প্রথম এবং সব থেকে আলোচিত পোয়েট্রি কালেকশন তার। পারিবারিক ইতিহাস এবং ক্যাথলিক সমাজের অভ্যন্তরীণ চিত্র তিনি এখানে তুলে ধরেছেন। এছাড়াও উইমেন ইন টাচ পেইন্টিং আমরা দেখতে পাই, আরও একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ তার। তার এই কাব্যগ্রন্থে তার যে অবজারভেশন পাওয়ার আরও পরিণত হয়েছে আমরা দেখতে পাই। তিনি পেশাগতভাবে মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি বিভাগের হেড ছিলেন, এবং শুধু কবি যে ছিলেন তা নয়, অত্যন্ত দক্ষ একজন সম্পাদক ছিলেন। 9 ইন্ডিয়ান উইমেন পোয়েটস, এই যে সংকলনটি নারী কবিদের নিয়ে গবেষণার জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটা গ্রন্থ বা বই আমরা বলতে পারি, তার দ্বারা সম্পাদিত আর কি। এবং তার ম্যারেজেস আর মেড, এই কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যারেজেস আর মেড, নেটের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। এছাড়াও আমরা অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রাকে দেখতে পাই, যিনি জন্মেছিলেন 1947 সালে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ইয়ার, দেখো তার বার্থ ইয়ারটা। বহুমুখী একজন প্রতিভা কবি ছিলেন, ক্রিটিক ছিলেন এবং স্কলারও ছিলেন। মূলত এলাহাবাদ ইউনিভার্সিটির ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি, এবং আধুনিক ভারতীয় ইংরেজি কবিতাকে একাডেমিক ভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে তার ভূমিকা কিন্তু
অপরিসীম। তার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেখো, দ্য অক্সফোর্ড ইন্ডিয়া অ্যান্থোলজি অফ 12 মডার্ন ইন্ডিয়ান পোয়েটস। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই বইটা তার যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ক, যেখানে তিনি 12 জন প্রধান কবিকে, ইজেকেল থেকে শুরু করে কমলা দাস ইত্যাদি কবিকে বিশ্ব দরবারে নতুনভাবে তিনি চিনিয়েছিলেন। মেহরোত্রার কবিতার যে রাইটিং স্টাইল সেটা কাল্পনিক এবং কিছুটা পরাবাস্তববাদী, মানে সারিয়ালিস্টিক। সাধারণ বাস্তবতার চেয়ে তিনি মনের অবচেতনের সেই বিচিত্র ছবিগুলোকে ইমেজের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলতেন তার কবিতায়, বা লিখতে পছন্দ করতেন। তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে 9 এনক্লোজার্স পাই আমরা 1976-এ, অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। দ্য সাররিয়ালিস্ট যে রাইটিং স্টাইল সেটা এখানে ফুটে উঠেছে। এছাড়াও ডিস্টেন্স এন্ড স্ট্যাচু পাই আমরা 1982 সালে। এই কাব্যগ্রন্থে তার অভিজ্ঞতার পরিধি আরও যেন বিস্তৃত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তার মিডল আর্ট দেখতে পাই, একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ যেটা 1984-এ এসেছিল, ঠিক আছে। এছাড়াও তার আ হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ দেখতে পাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নন ফিকশনাল ওয়ার্ক। আমি ওইখানে উল্লেখ করিনি, শুধুমাত্র পোয়েট্রি কালেকশন এবং মেইন যে পোমগুলো সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তো দেখো, এই যে অরবিন্দ কৃষ্ণ মেহরোত্রা, তিনি আসলে এই যে অক্সফোর্ড অ্যান্থোলজি এটার জন্য বিখ্যাত। তবে যতটা না তিনি একজন কবি ছিলেন, তার থেকেও বেশি প্রভাবশালী ছিলেন এডিটর হিসেবে, হিস্টোরিয়ান হিসেবে তার খ্যাতি কিন্তু বেশি ছড়িয়ে পড়েছিল। তিনি কবিরের দোহাকে চমৎকারভাবে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। সংস অফ দ্য কবির এই বইটা আমরা পাই। এছাড়াও 60-এর দশকে কলকাতার সেই বিখ্যাত হাংরি জেনারেশন মুভমেন্টের সাথেও যুক্ত ছিলেন কিছুটা। এছাড়াও তিনি আরও কয়েকজন কবি মিলে বোম্বেতে ক্লিয়ারিং হাউস নামে একটা প্রকাশনী সংস্থাও কিন্তু গড়ে তুলেছিলেন, যেটা আধুনিক বা মডার্ন কবিদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম ছিল। বোঝা গেছে? তো এই ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার সমস্ত গুরুত্বপূর্ণ কবি এবং তাদের বিখ্যাত সমস্ত কাব্যগ্রন্থ এবং বিখ্যাত সমস্ত কবিতা নিয়ে ইন ডিটেইল ডিসকাশন। আশা করছি পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার কবিতা এবং কবিদেরকে নিয়ে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশের এর পরবর্তী ক্লাসে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার পরবর্তী জনরা নিয়ে।